স্বাগতম সবাইকে। আমরা আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী, সংকরায়ন এসব দেখেছি। এখন আমরা একটা নতুন ধরনের বন্ধন দেখব। এর নাম হচ্ছে হাইড্রোজেন বন্ধন। নাম শুনেই বুঝতে পারছো যে এখানে হাইড্রোজেন থাকবে। তো আমরা দেখব হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেনের সাথে কার বন্ধন হয় এবং এটা কী ধরনের বন্ধন, এটা কখন গঠিত হয়। হাইড্রোজেন বন্ধন নিয়ে আমরা এখন বিস্তারিত দেখব এবং এটা খুবই মজার বন্ধন, ঠিক আছে। এই হাইড্রোজেন বন্ধনে মামা মামির একটা গল্প আছে, সেই গল্পের আলোকেই আমরা এই হাইড্রোজেন বন্ধনটা দেখব। তো শুরু করি। প্রথমে আমরা সংজ্ঞায় যাব যে হাইড্রোজেন বন্ধনের সংজ্ঞা এবং প্রকাশ। লিখো সবাই ডেফিনেশন। ওকে, হাইড্রোজেন পরমাণু, প্রথমে আসবে হাইড্রোজেন পরমাণু ও মুক্তজোড় বিদ্যমান অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুর মধ্যে এক ধরনের বল কাজ করে এবং নতুন বন্ধন সৃষ্টি হয়। একে হাইড্রোজেন বন্ধন বলে। একে হাইড্রোজেন বন্ধন বলে। এবং মজার ব্যাপার হচ্ছে হাইড্রোজেন বন্ধনকে আমরা একটা বিশেষভাবে প্রকাশ করি। যেমন আমরা দেখেছি আয়নিক বন্ধন প্রকাশ করা হয় কিভাবে বলো তো। দেখো, আয়নিক বন্ধন কিন্তু প্রকাশ করা হয় থার্ড ব্র্যাকেট দিয়ে, স্কয়ার ব্র্যাকেট দিয়ে আয়নিক বন্ধন প্রকাশ করা হয়। আয়নিক বন্ধন প্রকাশ করা হয় স্কয়ার ব্র্যাকেট দিয়ে, লাইক দ্যাট, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস। এভাবে করে আমরা আয়নিক বন্ধন প্রকাশ করে থাকি, রাইট? ওকে, তারপর সমযোজী বন্ধন প্রকাশ করা হয় একটা দাগ দিয়ে। একটা দাগ দিয়ে সমযোজী বন্ধন প্রকাশ করা হয়। যেমন আমরা যদি দেখাই, এটা হচ্ছে সমযোজী বন্ধনের প্রকাশরীতি। সমযোজী বন্ধন যদি হয় তখন কিন্তু আমরা একটা দাগ দিই। যদি সন্নিবেশ সমযোজী বন্ধন হয়, সন্নিবেশ সমযোজী, তখন আমরা একটা তীর চিহ্ন দিই, যার দিকে ইলেকট্রনগুলো দিচ্ছে তার দিকে। সেমভাবে হাইড্রোজেন বন্ধনকে আমরা কীভাবে প্রকাশ করে থাকি। সো হাইড্রোজেন বন্ধনের একটা কি আছে, প্রকাশ আছে। এগুলো হচ্ছে এদের জন্য। এখন হাইড্রোজেন বন্ধনকে কীভাবে প্রকাশ করা হয় দেখো ভালো করে। হাইড্রোজেন বন্ধনকে প্রকাশ করা হয় ডট ডট দিয়ে। সো এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনকে প্রকাশ করে ডট দিয়ে। তার মানে কোথাও যদি তুমি ডট 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 দেখতে পাও, সেটা হবে হাইড্রোজেন বন্ধন, সেটা হবে হাইড্রোজেন বন্ধন। ওকে, তাহলে হাইড্রোজেন বন্ধন কাকে বলে? হাইড্রোজেন পরমাণু ও মুক্তজোড় বিদ্যমান অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুর মধ্যে এক ধরনের বল কাজ করে এবং নতুন বন্ধন সৃষ্টি হয়। একে হাইড্রোজেন বন্ধন বলে। আমি আবার পড়ছি, হাইড্রোজেন পরমাণু থাকতে হবে এবং মুক্তজোড়ওয়ালা অধিক তড়িৎ ঋণাত্মক মৌল হতে হবে। অধিক তড়িৎ ঋণাত্মক মুক্তজোড়ওয়ালা পরমাণু থাকতে হবে, তাদের মধ্যে এক ধরনের বল কাজ করে। এটা বেসিক্যালি কাজ করার কারণ হচ্ছে হাইড্রোজেন পরমাণু ধনাত্মক, হাইড্রোজেন পরমাণু ধনাত্মক, হাইড্রোজেন পরমাণু প্লাস, আর অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুগুলো মাইনাস। অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু মাইনাস, প্লাস এবং মাইনাসের মধ্যে একটা পোলারিটি তৈরি হয়, প্লাস এবং মাইনাসের মধ্যে একটা পোলার তৈরি হয়, একটা পোলারিটি তৈরি হয়, প্লাস মাইনাসের মধ্যে একটা পোলারিটি তৈরি হয়। এই পোলারিটির কারণে একটা বল কাজ করে এবং নতুন বন্ধন সৃষ্টি হয়। এই নতুন বন্ধনটাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। যেহেতু এখানে হাইড্রোজেনের কারণে তৈরি হচ্ছে, সেজন্য হাইড্রোজেন বন্ধন। এবং এই বন্ধনকে আমরা ডট দিয়ে প্রকাশ করে থাকি, এই বন্ধনকে ডট দিয়ে প্রকাশ করা হয়। সো এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনের সংজ্ঞা এবং প্রকাশ। এবার আমরা দেখব কাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে এবং কাদের মধ্যে হবে না, অর্থাৎ হাইড্রোজেন বন্ধন গঠনের শর্ত, এবং সেটা দেখব মামা মামির গল্প দিয়ে। সো শুরু করি মামা মামির গল্প। তো আমার মামা বিয়ে করতে চায়। মামার জন্য বলল একটা মামি দেখার জন্য। তো আমরা সবাই গেলাম মামি খোঁজার, মামি দেখা।
মামার জন্য। তো মামা যাওয়ার আগে কানে কানে বলল যে ভাগ্নে শোন, আমার জন্য তো তোরা দেখতে যাচ্ছিস, ওইটা আর কি মানে তোদের মামি দেখতে যাচ্ছিস, তো আমার আবার কিছু পছন্দ তো আছে, তোদেরকে একটু বলে দিই, তোরা দেখিস এগুলো পাস কিনা। হ্যাঁ হ্যাঁ, আমি বললাম ঠিক আছে মামা বলো, তোমার ভাগ্নি, তুমি সব বলতে পারবে, তোমার কেমন মামি পছন্দ। তখন মামা বলল তোর মামা তো আসলে তোর মামা তো ওই আবার একটু মাথায় যাদের জুটি আছে, জুটি করে তাদেরকে পছন্দ করে। ও আমি বুঝতে পারলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে এমন একটা মামি দেখব যার মাথায় ঝুটি। তারপর বলল যে মেয়েরা একটু রাগী হলে ভালো হয়, হ্যাঁ একটু রাগী অভিমানী হলে ভালো হয়, তাহলে তুই একটু মানে অধিক রাগ বেশি এরকম একটা মেয়ে দেখিস। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য রাগী মামি দেখবো। তারপর আর কেমন, আর কি শর্ত আছে? বললে একটু ছোটোখাটো হলে ভালো হয়, একটু মোটা সোটা বেশি হলে না আমি আবার আদর করতে পারবো না, তাহলে একটু ছোটোখাটো হলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য তাহলে ছোটোখাটো দেখে একটা কিউট দেখে একটা মামি আমরা দেখব। তো এই যে মামা আমাকে যে শর্তগুলো দিল মামার সাথে বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য, মামা হচ্ছে আমার হাইড্রোজেন, মামার নামই হাইড্রোজেন। তো হাইড্রোজেন মামা, আমার মামা হাইড্রোজেন মামা বলল যে মামি দেখার জন্য, অর্থাৎ মামার সাথে বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আমাকে কিছু শর্ত দিল আর কি। তো আমি এখন ওই শর্তগুলো লিখছি, মামা আমাকে যে শর্তগুলো দিয়েছে। তাহলে দেখো, তো মামার নাম কি? হাইড্রোজেন। মামা কী চাই? মামা বন্ধনে আবদ্ধ হতে চাই। তো মামা বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য কী দিল? কিছু শর্ত দিল, শর্তগুলো লিখছি। তো প্রথমেই মামার বিয়ে যদি হতে হয়, বন্ধন যদি হতে হয়, তাহলে মামাকে থাকতে হবে, তাহলে হাইড্রোজেন মামাকে থাকতে হবে, হাইড্রোজেন মামাকে থাকতে হবে, অন্যথায় বন্ধন হবে না। তারপর এবার মামির কথা বলবো, কেমন মামি চাই? প্রথমে বলল অধিক রাগী। তো অধিক রাগী বলতে আসলে অধিক তড়িৎ ঋণাত্মক মামি হতে হবে। মামি বলতে অন্য পরমাণুটাকে আমরা মামি বলছি, অধিক ঋণাত্মক মামি হতে হবে। ওকে, তারপর হচ্ছে আরেকটা শর্ত দিয়েছে, সেটা কি? আকারে ছোট হতে হবে। তাহলে মামিকে কেমন হতে হবে? মামিকে আকারে ছোট হতে হবে, আকারে ছোট হতে হবে। তারপর আর কেমন শর্ত আছে? তারপর আরেকটা শর্ত হচ্ছে আমরা মামার জন্য যে মামি দেখব, সেই মামিকে মাথায় ঝুঁটি বাঁধতে হবে। তাহলে মামিকে মাথায় ঝুঁটি বাঁধতে হবে, ঝুঁটি, ঠিক আছে, বাঁধতে হবে। তো মাথায় ঝুঁটি করা বলতে যে বেসিক্যালি যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে মুক্তজোর, অর্থাৎ মুক্তজোর থাকতে হবে। যদি মুক্তজোর না থাকে তাহলে মামা বিয়ে করবে না, মুক্তজোর থাকতে হবে। তাহলে আমরা 3টা শর্ত পাচ্ছি। একটা তো মেইন শর্ত, হাইড্রোজেন মামা থাকতে হবে, অর্থাৎ হাইড্রোজেন বন্ধন মানে হাইড্রোজেন থাকতে হবে, হাইড্রোজেন না থাকলে এই বন্ধন হবে না, হাইড্রোজেন থাকতে হবে। তারপর হচ্ছে হাইড্রোজেনের সাথে অন্য যে পরমাণুটা থাকবে, যাকে আমরা মামি বলছি, অন্য পরমাণু, ওই অন্য পরমাণু অধিক ঋণাত্মক হতে হবে, আকারে ছোট হতে হবে এবং মুক্তজোড় থাকতে হবে, তাহলেই হাইড্রোজেন বন্ধনটা গঠিত হবে। তো চলো আমরা এই শর্তগুলোর আলোকে দেখব কারা হাইড্রোজেন বন্ধন গঠন করবে, কারা করবে না, কারা মামার জন্য কোয়ালিফাই হবে আর কারা মামার জন্য কোয়ালিফাই হবে না। আমরা তো অনেক মামি দেখতে গেলাম, এর মধ্যে কোন মামি সিলেক্টেড আর কোন মামি ডিসকোয়ালিফাই সেটা আমরা এখন দেখব। এটা খুবই মজার, এমসিকিউতে এগুলো আসে, ভালো করে খেয়াল করো, এমসিকিউতে এটা আসে। আমরা এখানে লিখব প্রথমে এই সাইডে আমরা লিখব শর্ত। ওকে, তাহলে আমরা শর্তগুলো এক সাইডে লিখলাম, এটা হচ্ছে আমাদের শর্ত। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমের বন্যা, শুরু থেকে শেষ প্রান্তে হেঁটে গেছি, তাই জানি না তোমার শর্ত। দেখো প্রথমত 1 নম্বর শর্তটা কী ছিল দেখা যায় কি? হ্যাঁ, 1 নম্বর শর্তটা কী ছিল? 1 নম্বর শর্ত হচ্ছে যে মামা থাকতে হবে। তো এরপর আমরা 1 নম্বরটা লিখলাম না, স্কিপ করলাম, মামা তো থাকবেই। 2 নম্বর শর্ত দেখো, 2 নম্বর শর্ত হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক, রাইট, অধিক তড়িৎ ঋণাত্মক। আচ্ছা, তোমাদেরকে শর্তগুলো লেখার আগে একটা কাজ করি, শর্তগুলো লেখার আগে তোমরা একটা কাজ করো, শর্ততে লিখবে, শর্ত লেখার আগে তোমাদেরকে একটু শর্তগুলো এক্সপ্লেন করে দিই। হ্যাঁ দেখো, শর্তগুলো একটু এক্সপ্লেন করি। যে আমরা 2 নম্বরে যেটা বলেছি অধিক তড়িৎ ঋণাত্মক, তোমরা চাইলে ওটার পাশেও লিখতে পারো, অধিক
তড়িৎ ঋণাত্মক বলতে কি বুঝাচ্ছি? অধিক তড়িৎ ঋণাত্মক বলতে বুঝাচ্ছি যে হাইড্রোজেনের সাথে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, হাইড্রোজেনের সাথে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 বা তার বেশি হতে হবে। 0.5 বা তার বেশি হতে হবে, তাহলে হবে হাইড্রোজেনের সাথে পার্থক্য। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1। তার মানে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা যদি হয় 2.1, তাহলে মামির তড়িৎ ঋণাত্মকতা কত হতে হবে? তাহলে মামির তড়িৎ ঋণাত্মকতা হবে 2.6 বা তার বেশি। কারো যদি 2.6 না হয় সে হাইড্রোজেন বন্ধন করবে না, কারো যদি 2.5 হয় করবে না। যেমন কার্বন হচ্ছে 2.5, কিন্তু কার্বন কি করবে না? হাইড্রোজেন বন্ধন করবে না। কার্বন কি করবে না? কার্বন হাইড্রোজেন বন্ধন করবে না। কার্বন হাইড্রোজেন বন্ধন করবে না, কারণ 2.5 কত হতে হবে? 2.6 বা তার বেশি হতে হবে। এরপর সো এটা একটা কন্ডিশন। আরেকটা যেটা বললো আকারে ছোট বলতে প্রথম বা দ্বিতীয় কক্ষপথের হতে হবে। তৃতীয় কক্ষপথ হলে আকার বড় হয়ে যাবে হাইড্রোজেনের তুলনায়, তাহলে আমরা সেটা লিখলাম তৃতীয় কক্ষপথ হওয়া যাবে না। আর আরেকটা শর্ত যেটা বললাম মুক্ত জোট থাকতে হবে, এটা তো বোঝা যাচ্ছে মুক্ত জোট থাকতে হবে। তাহলে আকারে ছোট বলতে প্রথম বা দ্বিতীয় কক্ষপথের মূল হতে হবে, তৃতীয় হওয়া যাবে না। আর অধিক তড়িৎ ঋণাত্মক বলতে আমার তড়িৎ ঋণাত্মকতা 0.5-এর বেশি হতে হবে। তো হাইড্রোজেনের যেহেতু 2.1, কাজে 0.5-এর বেশি হলে 2.6 বা তার বেশি হতে হবে। ওকে, সো শর্তগুলো ভালো করে বুঝে নিয়েছি। এখন আমরা শর্তের আলোকে দেখব কারা কোয়ালিফাই অ্যান্ড কারা ডিসকোয়ালিফাই। সো আমি শর্তগুলো এক পাশে লিখেছি। শর্ত, জানি না তোমার শর্ত। সো 1 নম্বর শর্ত হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক। সো আমরা এটা দিয়ে কারা কোয়ালিফাই করে সেটা দেখব। অধিক তড়িৎ ঋণাত্মক। 2 নম্বর শর্ত ছিল, মানে 1 নম্বর বলতে বেসিক্যালি বোঝাচ্ছি ওই 2 নম্বরটাকেই। তারপর 3 নম্বর শর্ত ছিল কি? আকারে ছোট, এবং 4 নম্বর শর্ত ছিল মুক্ত জোড়। আর আমরা এখানে কিছু পরমাণু লিখব এবং আমরা দেখব কারা কোয়ালিফাই করে। প্রথমে আমরা লিখলাম সোডিয়াম, তারপর লিখলাম পটাশিয়াম, তারপর লিখলাম ক্যালসিয়াম, তারপর লিখলাম কার্বন, তারপর লিখলাম নাইট্রোজেন, তারপর লিখলাম অক্সিজেন, ফ্লোরিন, সালফার, ফসফরাস, ক্লোরিন, আর্গন। সো এইগুলো আমরা লিখলাম, যে এই পরমাণুগুলো আমরা লিখেছি। আমরা দেখব যে এদের মধ্যে কারা কোয়ালিফাই করে এবং কারা ডিসকোয়ালিফাই হয়ে যায়। ওকে, সো তোমরা এই ধরনের একটা ছক করো সুন্দরভাবে। ছক করার পর আমরা দেখব এখানে কারা কোয়ালিফাই করে। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমের বন্য, জানি না তোমার শর্ত। ওকে, এখন আমরা দেখব কারা কোয়ালিফাই করে আর কারা ডিসকোয়ালিফাই। অবশ্য আমার বোর্ড সাইডে দেখা যাচ্ছে না, সেটা একটু ব্যবস্থা করি। ওকে, তাহলে আমরা শেষে আর্গন লিখেছি, আর্গন। ওকে, রাইট, ঠিক আছে। তাহলে চলো দেখি। প্রথমে আমাদের অধিক তড়িৎ ঋণাত্মক। সো সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 1.1, সো এটা বাদ। পটাশিয়াম বাদ, ক্যালসিয়াম বাদ, কার্বনও বাদ, কারণ 2.5, কার্বন হচ্ছে 2.5 তড়িৎ ঋণাত্মকতা, তাহলে সেও বাদ। নাইট্রোজেন 3.5 কোয়ালিফাই করবে, অক্সিজেন 3.5 কোয়ালিফাই করবে, ফ্লোরিন 4 কোয়ালিফাই করবে, সালফারেও 2.8 কোয়ালিফাই করবে, ফসফরাসের বেশি কোয়ালিফাই করবে, ক্লোরিন 3.5 কোয়ালিফাই করবে। আর্গনের তড়িৎ ঋণাত্মকতা তো নাই, কারণ সে নিষ্ক্রিয়, সো কোয়ালিফাই করবে না। তাহলে কারা প্রথম শর্তে কোয়ালিফাই করলো? যে অধিক তড়িৎ ঋণাত্মক, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সালফার, ফ্লোরিন, অর্থাৎ এরা সবাই কিন্তু
কোয়ালিফাই করছে প্রথম শর্ত দিয়ে। দ্বিতীয় শর্ত দেখো আকারে ছোট হতে হবে, সেগুলো তো আগেই বাদ, এগুলো আর দেখবো না। নাইট্রোজেন দ্বিতীয় কক্ষপথের মৌল, কাজেই সে কোয়ালিফাই করেছে, দ্বিতীয় রাউন্ডেও কোয়ালিফাই করেছে। অক্সিজেন দ্বিতীয় কক্ষপথের মৌল, ফ্লোরিন দ্বিতীয় কক্ষপথের মৌল, সালফার তৃতীয়, ফসফরাস তৃতীয়, ক্লোরিন তৃতীয়, তারা ডিসকোয়ালিফাই হয়ে গেল। এবার দেখব মুক্তজোড় আছে কি না। সো মুক্তজোড় আছে কি না বলতে এটা বেসিক্যালি ডিপেন্ড করবে যৌগ গঠন করার পরে মুক্তজোড় আছে কি নাই। এটা কিন্তু আগে থেকে বলা যাবে না যে মুক্তজোড় আছে কি নাই, এটা যৌগ গঠন করার পরে বলা যাবে যে মুক্তজোড় আছে কি না। সো এটা আসলে আগে থেকে বলা যাচ্ছে না, এটা ডিপেন্ড করবে মুক্তজোড় আছে কিনা। সো মুক্তজোড়ের উপর ভিত্তি করে সেটা আরেকবার হবে। তো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এদের হচ্ছে অধিকতর ঋণাত্মক, এবং নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এরা হচ্ছে দ্বিতীয় কক্ষপথের মৌল। তাই ম্যাক্সিমাম হাইড্রোজেন বন্ধনগুলো গঠিত হয় এই তিনজনকে নিয়ে, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এই তিনজনকে নিয়ে ম্যাক্সিমাম হাইড্রোজেন বন্ধনগুলো গঠিত হয়। সো ম্যাক্সিমাম হাইড্রোজেন বন্ধনে তুমি দেখতে পাবে হয় নাইট্রোজেন, না হয় অক্সিজেন, না হয় ফ্লোরিন, হয় নাইট্রোজেন, না হয় অক্সিজেন, না হয় ফ্লোরিনের সাথে হাইড্রোজেন বন্ধনগুলো গঠিত হয়। সো এটা মাথায় রাখতে হবে, হাইড্রোজেন বন্ধন কাদের মধ্যে গঠিত হয় এবং কাদের মধ্যে গঠিত হয় না। চলো আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখাই, হাইড্রোজেন বন্ধন গঠিত হচ্ছে এই ব্যাপারটা ছোট্ট একটা এক্সাম্পল দেখাবো। তারপর আমরা চলে যাব হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদ এবং ভৌত ধর্মের উপর হাইড্রোজেন বন্ধনের প্রভাব নিয়ে। ওকে, ঠিক আছে, তাহলে চলো ছোট্ট এক্সাম্পল হাইড্রোজেন বন্ধন যে গঠিত হচ্ছে সেটার। এক্সাম্পল 1, দেন 2, দেন 3। প্রথম এক্সাম্পলে দেখো হাইড্রোজেন, একটা যৌগ আছে হাইড্রোজেন ফ্লোরিন। তো সবসময় হাইড্রোজেন বন্ধনটা একটি অণু তার পাশের অণুর সাথে করে। এই যে হাইড্রোজেন ফ্লোরিন আছে, আরেকটা হাইড্রোজেন ফ্লোরিন আছে, এরকম আরেকটা হাইড্রোজেন ফ্লোরিন আছে। সো এভাবে যখন একটা হাইড্রোজেন ফ্লোরিন থাকে তখন হচ্ছে কি এইটার ঋণাত্মক অংশের সাথে এটার ধনাত্মক অংশ, এটার ঋণাত্মক অংশের সাথে এটার ধনাত্মক অংশের মধ্যে হাইড্রোজেন বন্ধনটা গঠিত হয়। এটা আমরা ডট দিয়ে প্রকাশ করব। ওকে, সো এটা একটা এক্সাম্পল যে আমাদের হাইড্রোজেন ফ্লোরাইড একটি অণুর সাথে তার পাশের অণু, সবসময় একটি অণুর সাথে তার পাশের অণু, একটি অণুর সাথে তার পাশের অণু, একটি অণুর সাথে তার পাশের অণু হাইড্রোজেন বন্ধন গঠিত হবে। এটা লিখে রাখো, হাইড্রোজেন বন্ধন সবসময় একটি অণুর সাথে তার পাশের অণু, একটি অণুর সাথে তার পাশের অণুর মধ্যে গঠিত হয়। কখনো নিজেদের মধ্যে হতে পারে, সেটা ভিন্ন দুইটা মূলক হতে হবে, ভিন্ন দুইটা মূলক, সেটা আমরা পরে দেখাবো। একটি অণুর সাথে তার পাশের অণুর। আচ্ছা, সো এবং ঋণাত্মক অংশের সাথে হাইড্রোজেন, যে বললাম না, হাইড্রোজেনের সাথে ফ্লোরিন। যেমন আমরা যদি পানির ইয়েটা দেখাই, পানি, এটা হচ্ছে আমাদের, আমরা যদি পানিরটা দেখাই খুব সুন্দরভাবে দেখানো যায় পানিরটা। দেখো পানির ইয়েটা আমি দেখাচ্ছি যে ওকে, এরকম করে অনেকগুলো পানির অণু আছে পাশাপাশি। তাহলে দেখো কি হবে, হাইড্রোজেন বন্ধন হবে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের। সো এটাই হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন, একটা অণুর হাইড্রোজেনের সাথে আরেকটা অণুর অক্সিজেন, যে কোনো একটা হাইড্রোজেনের সাথে। ঠিক আছে, সেমভাবে আমরা যদি অ্যামোনিয়া আঁকি, সো অ্যামোনিয়া আঁকলাম, তাহলে আবার আঁকলাম অ্যামোনিয়া। সো একটা অণুর নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন, সেটাই হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন। সো হাইড্রোজেন বন্ধনগুলো কি চিনা গেল? কিন্তু আমরা যদি এখানে মিথেন দিই হবে না, আমরা যদি এখানে ক্লোরিন দিই হবে না, আমরা যদি বলি হাইড্রোজেনের সাথে ক্লোরিন হবে না। হ্যাঁ, HCl, আমরা যেমন এখানে ফ্লোরিন না দিয়ে যদি ক্লোরিন দিতাম, এই যে HCl দিলাম, এখানে আরেকটা HCl দিলাম, তোমরা অনেকে বলতে পারো ভাই এটা হবে কি না? উত্তর হচ্ছে না, এটা হবে না। সো এইটা হাইড্রোজেন বন্ধন হবে না, হাইড্রোজেন বন্ধন হবে অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন এদের ক্ষেত্রে। ঠিক আছে, ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি হাইড্রোজেন বন্ধনের এক্সাম্পল। এরপর আমরা হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদ এবং বাকি পার্টটা দেখব।